31 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে অর্কিড হচ্ছে ডংফ্যাংকে বলে যে তুমি যদি আমাকে ভালো নাই বাসো তাহলে আমার দিকে তাকিয়ে সেই কথাটা বলো, এবং ডংফ্যাং অর্কিডের দিকে তাকিয়ে তার হাতের ব্যাঙ্গেলটা ছিঁড়ে ফেলে যেটা কিনা অর্কিড ডংফ্যাংকে দিয়েছিল এবং সে এটা অর্কিডের সামনে ফেলে দেয়। এরপরে ডংফ্যাং গিয়ে তার চেয়ারে বসে এবং সে বলে আমি তোমার সঙ্গে শুধুমাত্র অভিনয় করেছি নিজের স্বার্থের জন্য। অর্কিডের অনেক বেশি খারাপ লাগে এবং অর্কিড এখান থেকে কান্না করতে করতে দৌড় দিয়ে চলে যায়। আমরা দেখতে পাই অর্কিড যাওয়ার পর ডংফ্যাংয়েরও মন খারাপ হয়ে যায় এবং সে সুফ্যাংকে বলে যে তুমি গিয়ে দেখো অর্কিড যেন নিজের কোনো ক্ষতি করে না ফেলে। এরপরে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। যখন হচ্ছে সিয়াংজু অর্কিডকে নিয়ে গিয়েছিল তখন হচ্ছে শান ডংফ্যাংয়ের কাছে আসে এবং অর্কিডের ব্যাপারে জানায়। তখন ডংফ্যাং হচ্ছে শানকে বলেছিল আজকে সিয়াংজু অর্কিডকে বলেছে যে শিলান হোলিক্লানকে নাকি আমি নিজে হাতে শেষ করে দিয়েছি। আর অর্কিড যদি এটা বিশ্বাস নাও করে তারপরেও অর্কিডের মনে এই ডাকটা সারা জীবন থেকে যাবে এবং সে ভাববে যে তার পরিবার পরিজনকে আমি তার থেকে দূরে করে নিয়েছি। আর আমি চাই অর্কিডের মনে অনেক বেশি কষ্ট দিতে যাতে তার বোন অর্কিডটা ভেঙে যায় এবং সে বেঁচে থাকতে পারে। যদি আমার এবং অর্কিডের বিয়ে হয়, সে যদি আমাকে এতটাই ভালোবাসে তাহলে তার ভেতরে যে বোন অর্কিডটা বিল্ড আপ হচ্ছে সেটা থেকেই যাবে এবং অর্কিড আর বেশি দিন বাঁচবে না। আমরা এখান থেকে বুঝতে পারি অর্কিডের ভেতরে বোন অর্কিডটা প্রতিস্থাপন করে হচ্ছে রংহাও তার মাস্টারকে বাঁচানোর জন্য, আর সেটা এখন অর্কিডের ভেতরে বড় হচ্ছে। আর এটা ভাঙার একমাত্র উপায় হচ্ছে অর্কিড যদি কোনো কারণে অনেক বেশি কষ্ট পায় সেই কষ্টের জন্য তার ভেতরে যে রিয়াকশনটা দেখা দেবে সেইটাই হচ্ছে তার মনের উপর প্রভাব পড়বে এবং এই শক্তিটাই হচ্ছে তার বোন অর্কিডকে ভেঙে দেবে। তাহলেই অর্কিডের বাঁচার আশঙ্কা আছে। এরপরে আমরা অর্কিডকে দেখতে পাই সে হচ্ছে দাঁড়িয়ে কান্না করছিল। তখন তার কাছে সুফ্যাং আসে এবং তাকে বলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো আমার ভাইয়ের এত বড় সর্বনাশ করে। তুমি কি জানো যে তোমাকে ভালোবাসার জন্য ভাইয়ের ভেতরে সকল ইমোশন ফিরে এসেছে, তার হেলথ ফায়ারটাও ঠিকঠাক কাজ করছে না। তখন অর্কিড বলে যে আমাকে কি তুমি একবার সে ব্যাটেল ফিল্ডে নিয়ে যেতে পারবে। এরপরে আমরা দেখতে পাই ব্যাটেল ফিল্ডে, যেখানে আমরা দেখতে পাই যে ফেরিল্যান্ডের সকল সৈন্যরা হাজির। অপরদিকে মুন ট্রাইবের সকল সৈন্যদের সাথে সেখানকার উইডোরাও রয়েছে, এমনকি বাচ্চারাও রয়েছে, কারণ মুন ট্রাইবের সৈন্য সংখ্যা অনেক বেশি কম ছিল। একটু পরে ব্যাটেল শুরু হয় এবং এখানে অনেক মানুষ তাদের জীবন হারাতে থাকে। অপরদিকে আমরা সুফ্যাংকে দেখতে পাই সে হচ্ছে অর্কিডকে নিয়ে যায় সেই ব্যাটেল ফিল্ডের উঁচু একটা জায়গাতে। এদিকে অর্কিড তার নিজের প্রাণটা নিবেই, তখন হচ্ছে একটা বাতাস এসে অর্কিডকে উড়িয়ে নিয়ে যায়। আর অপরদিকে আমরা ডংফ্যাংকে দেখতে পাই সে হচ্ছে সুফ্যাংকে ব্যাটেল ফিল্ডটা সামলাতে বলে সে একটা জায়গাতে চলে যায় এবং এখানে যেতেই ইভেল গড টাইসু ডংফ্যাংকে একদম সম্মোহিত করে ফেলে এবং এখানে টাইসু ডংফ্যাংকে তার সাহায্য নিতে বলছিল, বাট ডংফ্যাং তার সাহায্য নিতে রাজি হয় না। এক পর্যায়ে গিয়ে টাইসু ডংফ্যাংকে এতটাই সম্মোহিত করে ফেলে যে সে হচ্ছে তার পাওয়ার দিয়ে তার 1 লাখ সৈন্যকে ছাড়ানোর চেষ্টা করে। বাট এই কাজটা সম্পূর্ণ হওয়ার আগে এবং ডংফ্যাংকে পুরোপুরিভাবে টাইসু ঘিরে ফেলার আগেই আমরা দেখতে পাই যে ডংফ্যাং অনুভব করে যে অর্কিডের মেবি কেউ ক্ষতি করছে। এখান থেকে ডংফ্যাং আবার তার পূর্ণ সেন্সে চলে এসে সে অর্কিডকে খুঁজতে থাকে। আমরা দেখতে পাই অর্কিডকে হাইসা সিটি সে লর্ড নিয়ে গিয়েছিল এবং সে এখানে নিজের হাতে অর্কিডের প্রাণ নেওয়ার চেষ্টা করছিল, কারণ তার বোন অর্কিডটা এখন লাগবে। অর্কিডের জীবন গেলেই হচ্ছে সে বোন অর্কিডটা সে হাসিল করতে পারবে। অর্কিডের জীবন সে নিয়েই নিচ্ছিল। তখন সেখানে সিয়াংজু এসে সেই হাইসা সিটির লর্ডের ওপরে অ্যাটাক করে দেয়। দেখতে পাই অর্কিড এখানে পড়ে যায়। অর্কিডের শরীর অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। অর্কিড নিজেকে বলছিল আমি কোনোভাবে এভাবে নিজের জীবনটাকে যেতে দিতে পারি না। আমি যদি সেই তরবারির মাধ্যমে নিজের জীবনটা নেই তাহলে ডংফ্যাং তার পূর্ণ শক্তি ফিরে পাবে, 1 লাখ সৈন্য তাদের বাসায় ফিরে যেতে পারবে। এদিকে আমাদেরকে ব্যাটেল ফিল্ডে দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে ডাইলিয়ান তার নিজের জীবন হারিয়ে ফেলে, সকল বড় বড় সৈন্যরা নিজের জীবন হারিয়ে ফেলে, শুধু চারপাশে মানুষের দেহ পড়ে আছে আর পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্যাটেল ফিল্ড। অন্যদিকে দেখানো হয় সিয়াংজু হচ্ছে হাইসা সিটি লর্ডের সঙ্গে লড়াই করতে গিয়ে দেখে যে এটা তো রংহাও। রংহাওকে বলে যে তুমি এটা কেন করলে, তোমার জন্যই আজকে মুন ট্রাইব এবং ফেরিল্যান্ডের ভেতরে যুদ্ধ লেগেছে, তুমি পুরো কারসাজিটা সাজিয়েছো। তখন রংহাও বলে আমার কাছে আর কোনো উপায় ছিল না। তখন সিয়াংজু বলে বন্ধু তোমার কাছে উপায় ছিল, তুমি আমার সাহায্য নিতে পারতে। আমরা দেখতে পাই সিয়াংজু যখন হাইসা সিটির লর্ডের উপরে অ্যাটাক করতে যায় তখন ওর এত ইভেল পাওয়ার যে ও সিয়াংজুকেও হারিয়ে দিচ্ছিল। এখানে সিয়াংজু একটু ইনজুর্ড হয়ে যায়। আমরা দেখতে পাই অর্কিডের শরীর উইক হওয়ার পরেও সে কোনোভাবে সেই তরবারিটার কাছে যায়। ডংফ্যাং এখানে অর্কিডের কাছে প্রায় চলেই আসে। এক পর্যায়ে অর্কিড সেই তরবারিটা পেয়ে যায়। এখান থেকে অর্কিডের তার মাস্টারের কথা মনে পড়ে এবং এখান থেকে অর্কিডের ফ্ল্যাশব্যাকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই অর্কিড একদিন তার মাস্টারের সঙ্গে বসেছিল। সে এখানে অনেকগুলো ডেস্টিনি লিভ দেখতে পাই যেগুলো কিনা জোড়ায় জোড়ায় রাখা।
অর্কিড তখন তার মাস্টারের কাছে জিজ্ঞেস করে যে এগুলো কি, এরা তো একে অপরকে ভালোবাসে কিন্তু এদের ডেস্টিনি লিভে লেখা রয়েছে এরা কখনোই একে অপরের সঙ্গে আর দেখাই করতে পারবে না। তখন তার মাস্টার বলে যে হ্যাঁ। তখন অর্কিড তার মাস্টারকে বলে যে সবকিছুই তো ফেত অনুযায়ী হয়, তাহলে ওরা একে অপরের সঙ্গে দেখা করতে পারবে না কেন? আর যদি একে অপরের সঙ্গে আর কোনোদিন দেখাই করতে না পারে তাহলে ওদের ভেতরে এত ভালোবাসা কেন? এরপরে তার মাস্টার তাকে উত্তর দিয়েছিল এই পৃথিবীর 3টা রাইমের সকল কিছুই হচ্ছে ফেত অনুযায়ী হয়, শুধু একটা জিনিস বাদে, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কখন কার সাথে কার হবে এটা কখনোই ফেত অনুযায়ী হয় না, কারণ ভালোবাসা কখনো ফেত মানেই না। তখন অর্কিড এই জিনিসটা জেনে অনেক বেশি অবাক হয় এবং বলে এটা তো আমার মাথায় ঢুকছে না, একে অপরকে এত কিভাবে ভালোবাসতে পারে। তখন তার মাস্টার বলেছিল যখন তুমি কাউকে ভালোবাসবে তখন তুমি এই জিনিসটা বুঝতে পারবে অর্কিড। আমরা এদিকে দেখতে পাই ডংফ্যাং হচ্ছে অর্কিডের কাছে চলে আসে এবং ডংফ্যাং বলে যে অর্কিড আমি চলে আসছি। বাট ডংফ্যাং যখন ভালো করে লক্ষ্য করে সে খেয়াল করে অর্কিড তার পেটের ভেতরে সেই সিলভার তরবারিটা ঢুকিয়ে নিয়েছে। ডংফ্যাং এর চোখ তো বড় বড় হয়ে যায়। তখন আমরা দেখতে পাই অর্কিড একদম আকাশে উড়ে যায় এবং তার শরীর থেকে এত বেশি শক্তি নির্গত হয় যে সেখানে থাকা রং হাউস সিয়াংজু সবাই এই জিনিসটা দেখতে পারে। সিয়াংজুও চেঁচিয়ে ওঠে আর চারপাশে আলোয় ভরে যায়। আমরা এদিকে দেখতে পাই যে অর্কিডের শরীর থেকে যে শক্তি নির্গমন হতে থাকে সেইটার কারণে ব্যাটেলফিল্ডে থাকা সকল মানুষ তাদের প্রাণ ফিরে পেতে থাকে। এমনকি মুন ট্রাইবের যে 1 লাখ সৈন্য পাথর হয়ে গিয়েছিল তারাও নিজেদের প্রাণ ফিরে পায়। এবং আমরা দেখতে পাই ডংফ্যাং এর কপালে যে শিলান হোলিকার্সের ফ্লাওয়ারটা ছিল সেটা নিশ্চিহ্ন হয়ে যায় আর রংহাও তার কাঙ্ক্ষিত বোন অর্কিডটাও পেয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ডংফ্যাং পাগলের মতো হয়ে যায় এবং সে দৌড়ে গিয়ে অর্কিডকে ধরে এবং সে অর্কিডকে বলে যে তুমি এটা কেন করলে। ডংফ্যাং অনেক বেশি কান্না করতে থাকে। ডংফ্যাং একদমই পাগলের মতো হয়ে গিয়েছিল। অর্কিড তখন বলে যে শান্ত হও, এই কথা বলে সে বলে আমাকে একটু সানলাইটের কাছে নিয়ে যাও। ডংফ্যাং তখন অর্কিডকে কোলে তুলে সানলাইটের কাছে নিয়ে যায়। অর্কিড ডংফ্যাং এর দিকে তাকিয়ে তার মুখে হাত দিয়ে বলে যে তুমি কান্না করো না, তুমি সবসময় হাসবে। আর এই কথা শুনে ডংফ্যাং পাগলের মতো কান্না করতে থাকে আর অর্কিডের দেহটা বাতাসের সঙ্গে মিলিয়ে যেতে থাকে। ডংফ্যাং তখন অনেক বেশি কান্না করতে থাকে, সে চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করছিল। এক পর্যায়ে আমরা দেখতে পাই সেখানেই ডংফ্যাং হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে যায় এবং আমাদেরকে সিন কাট করে আবার দেখানো হয় শানকে। শান যখন চোখ খুলে তখন সে দেখতে পায় যে তার সামনে হচ্ছে জেলি বসে আছে। জেলি বলে যে এরপরে সবাই সবার ট্রাইবে ফিরে যায়, কারণ অর্কিডের জীবন যাওয়ার কারণে সবাই নিজেদের জীবন ফিরে পেয়েছিল। মুন ট্রাইবে এখন অনেক আলো, কারণ মুন ট্রাইবের সেই 30,000 বছর আগের সৈন্যরা ফিরে এসেছে। তারা তাদের প্রিয় মানুষের সঙ্গে দেখা পেয়েছে এবং 2টা রাইম 100 বছরের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে যে তারা আর কোনো যুদ্ধে জড়াবে না। এই কথা বলে জেলি হচ্ছে এখান থেকে চলে যাচ্ছিল। শান বলে তুমি কোথায় যাচ্ছ? জেলি বলে আমি এখান থেকে চলে যাচ্ছি কারণ আমি তোমাকে ভালোই বাসি না, আমি তোমার সঙ্গে অভিনয় করেছিলাম। শান বলে যে এটা হতে পারে না। তারপরেও জেলি এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই রংহাওকে, সে তার মাস্টারের জীবনটা অবশেষে ফিরিয়ে নিতে সক্ষম হয়। তার মাস্টার তার কাছে আসে এবং বলে আমার মনে হচ্ছে আমি কতদিন পরে ঘুম থেকে উঠলাম। তখন রংহাও বলে মাস্টার আপনার শরীরটা একটু উইক তো এই কারণে এমন মনে হচ্ছে, আপনি তো 2 দিন পরে ঘুম থেকে উঠলেন। চেরি লেডি কিছুক্ষণ অপেক্ষা করার পরে বলে না, আমি তো ব্যাটেল ফিল্ডে ছিলাম, সেখানেই তো আমি আমার পুরো শরীরটাকে ধ্বংস করে দিয়েছিলাম। রংহাও বলে যে হ্যাঁ আপনি তো ইমোরাল, আপনি কখনোই ধ্বংস হবেন না, আপনার শরীরটা ইনজুর্ড হয়ে গিয়েছিল, আপনাকে আমি গড অফ শিশানের কাছে নিয়ে গেলে সে আপনাকে সুস্থ করে দিয়েছে। সিন কাট করে আমাদেরকে ডংফ্যাংকে দেখানো হয়। শকিং ভাবে আমরা দেখতে পাই ডংফ্যাং হচ্ছে অর্কিডের কোলে শুয়ে আছে। এখানে বড় একটা টুইস্ট আছে যেটা এই এপিসোডে বলবো না, সামনের এপিসোডগুলো দেখলে বুঝতে পারবেন। সো ডংফ্যাং যখন চোখ খুলে অর্কিডকে দেখে তখন সে তো একদম ঘাবড়ে যায়। সে অর্কিডকে দেখে বলে তুমি ঠিক আছো? এই কথা বলে ডংফ্যাং অর্কিডকে জড়িয়ে ধরে। অর্কিড এখানে বলে হ্যাঁ আমি তো ঠিক আছি, তোমার কি হয়েছে? এরপরে দিনের পর দিন যেতে থাকে, ডংফ্যাং এবং অর্কিড একে অপরের আরও কাছে আসতে থাকে এবং এখানে তারা অনেক বেশি খুশি ছিল। তারা সব কাজ একসঙ্গে করত, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, হাসি খুশি, অনেক মিল তাদের এখানে। একদিন হচ্ছে ডংফ্যাং অর্কিডের আইব্রো আর্ট করে দিতে যায়। তখন অর্কিড এই জিনিসটা দেখে বলে তোমার আর আমার বিয়ে হয়েছে 500 বছর, ডংফ্যাং তুমি এখনও আমার আইব্রোটা ঠিক মতো আর্ট করতে পারো না। তখন ডংফ্যাং অর্কিডের দিকে তাকিয়ে বলে তারপরেও তোমাকেই কেন জানি সব থেকে বেশি সুন্দর লাগে আমার কাছে। এরপরে আমরা দেখতে পাই তারা দুইজন হচ্ছে ডেস্টিনি ট্রির নিচে বসেছিল এবং অর্কিডও ঘুমাচ্ছিল। কিন্তু এখান থেকে সিন কাট করে আমাদেরকে আবার ডংফ্যাংকে দেখানো হয়, যাকে আমরা দেখতে পাই যে সে বড় একটা পাথরের উপর শুয়ে আছে এবং তার বুকের ওপর তার হেল ফায়ার চলছিল। আর এখানেই 31 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবে।